নমস্কার, আপনি শুনছেন নোটে গাছতলার গল্প। আমাদের আজকের পরিবেশনায় শিবরাম চক্রবর্তীর গল্প অঙ্ক সাহিত্যের যোগফল। শিবরাম চক্রবর্তী বাংলা হাস্যরসাত্মক সাহিত্যে একটি অবিস্মরণীয় নাম। বাঙালি শিশু সাহিত্যিক হিসেবে বিশেষ প্রসিদ্ধ হলেও টিকা টিপ্পনী এবং গুরুগম্ভীর রচনাতেও তিনি ছিলেন সিদ্ধহস্ত। আজকের গল্প পাঠে রাজীবের চরিত্রে শুভজিৎ, রাজীবের বাবার চরিত্রে ছন্দক চৌধুরী, বুড়ির চরিত্রে ব্রততী, গল্পের সূত্রধর এবং সম্পাদনা আমি প্রীতম গাঙ্গুলি, পোস্টার ডিজাইন অঞ্জন মহান্তি। শুরু হচ্ছে আজকের গল্প অঙ্ক সাহিত্যের যোগফল। আমার পাশের বাড়ির রাজীবরা খাসা লোক। ও ওর দাদা বাবা ওরা সবাই, কিন্তু লোক ভালো হলে কি হবে, মনের ভাব ওরা ঠিক মতো প্রকাশ করতে পারে না। সেটা আমাদের ভাষার গোলমালে কি ওদের মাথার গোলমালে তা এখনো আমি ঠাওর করে উঠতে পারিনি। কিন্তু যখনই না আমি তাদের কিছু জিজ্ঞেস করেছি, তার জবাব যা পেয়েছি তা থেকে দেখেছি মাথা মুন্ডু কোনো মানেই খুঁজে পাওয়া যায় না। কেন, এই আজই তো বেরুবার মুখেই রাজীবের দাদার সঙ্গে দেখা। জিজ্ঞেস করলুম, কেমন আছো হে? এই কেটে যাচ্ছে একরকম। হ্যাঁ, কেটে যাচ্ছে শুনলে পিলে চমকায়, কিন্তু তখন ভারী তাড়া, ফুরসত নেই দাঁড়াবার। নইলে কি কাটছে, কেন কাটছে, কোথায় কাটছে, কিভাবে কাটছে, কবের থেকে কাটছে, এসবের খবর নেবার চেষ্টা করতুম। বাজারের পথে রাজীবের বাবাকে পাই। এই যে কেমন আছেন মুখুজ্জি মশাই? আগে যেমন রেখেছেন। এও কি একটা জবাব হলো নাকি? এ থেকে ভদ্রলোকের দেহ মনের বর্তমান অবস্থার কতখানি আমি টের পাই। কে রেখেছেন আর কেনই বা রেখেছেন তারই বা কি কোনো হদিশ পাওয়া যায়? তোমরাই বলো। ঝি সঙ্গে নিয়ে বাজারে চলেছেন, তখন আর তাকে জেরা করে জানা গেল না। অগত্যা ঝিকেই প্রশ্ন করি, তুই কেমন গো বুড়ি? এই আপনাদের শ্রীচরণের আশীর্বাদে। আপ্যায়িত হয়ে বুড়ি যেন গলে পড়ে। শ্রীচরণকে আমি চিনি না, তার আশীর্বাদের এত বহর কেন, বাতি কি বা কিসের তাও আমার জানা নেই। কিন্তু সঠিক উত্তর না পাওয়ার জন্যে ও আর শ্রীচরণ দুজনের উপরেই নিদারুণ চটে গেলাম। এক বন্ধুর সঙ্গে মোলাকাত হঠাৎ, অনেক দিন পরে দেখা, কুশল প্রশ্ন করি। আরে মহেন্দ্র যে, ভালো আছো তো? এই একরকম। বোঝো, এও কি একটা কথার মতো কথা হলো? ভালো থাকার আবার একরকম দুরকম নানা রকম আছে নাকি? বন্ধু বলে কিছু আর বলি না, মনে মনে ভারী বিরক্ত বোধ করি। বিকেলে আমি যখন বাসামুখ, সেই সময় রাজীবও, সেই খাসা ছেলে রাজীব, সেও দেখছি ফিরছে স্কুল থেকে। এই যে রাজীব চন্দর, চলছে কিরকম? চমৎকার। না, এবার খেপেই যেতে হলো। যখনই ওকে কোনো কথা, তা ওর স্বাস্থ্য কি খেলাধুলো কি পড়াশুনো যা কিছুর সম্পর্কেই জিজ্ঞেস করেছি, তখনই ওর এক জবাব, চমৎকার। এছাড়া যেন আর অন্য কথা ওর ভাঁড়ারে নেই, আলাদা কোনো বুলি ও জানে না। বাড়ি ফিরে ভারী খারাপ লাগে। এ কি, সবারই কি মাথা খারাপ নাকি? আবাল বৃদ্ধ বনিতা সকলের একসঙ্গেই? আশ্চর্য, দুনিয়া শুদ্ধ সবারই ঘিলুর গোলমাল। না 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 না, আমাদের ভাষার ভেতরেই গলদ, তাই নিয়ে মাথা ঘামাই। এরকম হেয়ালিপনার খেয়ালি জবাবে কবিরাই খালি খুশি হতে পারেন। আমার মতো যুক্তিবাদী বৈজ্ঞানিক মন কিন্তু ভীষণ বিচলিত হয়, মাথা ঘামাতে হয় আমায়। আচ্ছা, আমাদের ভাষাকে অঙ্কের নিয়মে বেঁধে দিলে কেমন হয়? বিশেষ করে বিশেষণ আর ক্রিয়াপদদের। অঙ্কের নির্দেশের মধ্যে তো ভুল হবার কিছু নেই। ফিগার্স ডু নট লাই। অঙ্কেরা মিথ্যেবাদী হয় না, মিথ্যে কথা বলতে জানে না। এই বলে একটা বইয়েতে আছে না ইংরেজিতে, সংখ্যার মধ্যে বাঁধা পড়লে শঙ্কার কিছু থাকে না, আর ভাষা ভাষা ভাবটা কেটে যায় ভাষার।
অঙ্কের নিরিখটাই সবচেয়ে ঠিক বলে মনে হয়। 100কেই পুরো সংখ্যা ধরা যাক তাহলে। আমাদের দেহের, মনের, বিদ্যার, বুদ্ধির, রূপের, গুণের, এক কথায় সব কিছুর সম্পূর্ণতা জ্ঞাপক সংখ্যা হলো গিয়ে 100, এবং ওই সংখ্যার অনুপাতের দ্বারাই অবস্থা ভেদের তারতম্য বুঝতে হবে আমাদের। এরপর আর বোধগম্য হবার বাধা কি রইল? উদাহরণ, নিয়ম কানুন মেনে এরপর রাজীবের বাবাকে গিয়ে যদি আমি জিজ্ঞেস করি, কেমন আছেন মশাই, ভালো তো? এবং সম্পূর্ণ সুস্থ অবস্থার সংখ্যা যদি হয় 100, তাহলে ভেবে চিনতে অনেক হিসেব করে তাকে উত্তর দিতে হবে। এই ভালো আছি এখন। পরশু পেটের অসুখে 10 দাঁড়িয়েছিল। কাল দাঁতের ব্যথায় 7 ছিলাম। আজ যখন দাঁত তোলাই তখন তো কাত, প্রায় নাই বললেই হয়। এই যাই আর কি। তারপর অনেকক্ষণ জিরোবার পর সামলে উঠলাম। সেই থেকেই একটু দুর্বল বোধ করছি নিজেকে। এখন এই 53। অর্থাৎ যেদিন যখন যেমন তার শরীর গতিক। আমার বিস্ময় প্রকাশে বরং আরো একটু তিনি যোগ করতে পারেন। হ্যাঁ, 52 ছিলাম মশাই, কিন্তু আপনার সহানুভূতি প্রকাশের পর এখন একটু ভালো বোধ করছি আরো। তা ওই যাহা 52 তাহাই 53। সব সময়ই মানুষ কিছু একরকম থাকে না, সুতরাং সবসময় উত্তর একরকম হবে কেন? এমনই সব ব্যাপারেই ভাব প্রকাশের দিকে ভাষায় যে অসুবিধা আছে, সংখ্যার যোগে তা দূর হবেই। যেমন করে কুয়াশা দূর হয়ে যায় সূর্যোদয়ের ধাক্কায়, সাহিত্য আর অঙ্কের যোগাযোগে সাহিত্যের শ্রীবৃদ্ধি তো নির্ঘাত হবেই। অঙ্কের সম্বন্ধেও আমাদের আতঙ্ক কমে যাবে ঢের। সেইটাই উপবন্তু, লাভের উপরি, ফাউয়ের ওপর থাউকো। না, এই বিষয়ে রাজীবের বাবার সঙ্গে একটা বোঝাপড়া হওয়া দরকার, এক্ষুনি, এই দণ্ডেই। এবং রাজীবের সঙ্গেও। তক্ষুনি বেরিয়ে পড়ি 62 বেগে। ওদের বাড়ি বরাবর গেছি। দেখি শ্রীমান রাজীব লোচন সদর রাস্তায় দাঁড়িয়েই ঘুড়ি ওড়াচ্ছেন 98 মনোযোগে। খুব যে ঘুড়ি ওড়াচ্ছ দেখছি। চমৎকার। আমার প্রশ্নের জবাবে রাজীবের সেই একই কথা। হ্যাঁ, কিন্তু বাড়ির ছাদে ওড়ালেই ভালো ছিল নাকি? তোমাদের বাড়ির ছাদে তো বারান্দা নেই। ঘুড়ির উত্থান আর তোমার পতন দুটোই একসঙ্গে হতে পারতো, তাহলে খুব সুবিধে হতো না? চমৎকার। তোমার বাবা কি করছেন এখন? বলতে বলতেই সে পিছু হটতে শুরু করে। ঘুড়ির তাল সামলাবার তালেই চোখকে আকাশে রেখে পুরোপুরি 100। ওর মনও ঘুড়ির সঙ্গে একই সূত্রে লটকানো। ওর স্থূল রাজীব অংশই কেবল পিছু হটে আসে পৃথিবীতে, এই রে আসে চকিতের মধ্যে, আর 92 বেগে। এত তাড়াতাড়ি যে আমি ভ্রুক্ষেপ করার অবকাশ পাই না। এক মুহূর্তে সে আমার 100 কাছাকাছি এসে পড়ে। 100 মানে ঘনিষ্ঠতার চরম যাকে বলা যায়। আমি কোঁকিয়ে উঠি সেই ধাক্কায়। কানা নাকি মশাই? আমার দিকে না তাকিয়ে ওর জিজ্ঞাসা, তুমি 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 87 নাবালক, কি আর বলবো তোমায়? দেখতে পান না চোখে? আকাশে চোখ রেখেই ওর চোখা প্রশ্নটা। বরং 75 চক্ষুষ্মান। 100 ছিলাম, কিন্তু তোমার লাটাইয়ের চোট লেগে চশমার একটা পাল্লা ভেঙে গিয়ে বাঁ চোখে এখন অর্ধেক দেখছি। বলে আমার আরো অনুযোগ, ইস, একটা পাল্লা মানে চশমাটার 50 পাল্লাই বলা যায়। তোমার পাল্লায় পড়ে এই দশা হলো আমার। এবার সে ফিরে তাকায়, 93 বিস্মিত হয়ে বলে, কি বললেন? আমার ধারণা ছিল তুমি 42 বুদ্ধিমান, কিন্তু এখন দেখছি তা নয়। বয়সে 13 হলে কি হবে, এর ভেতরেই 3 13 39 পেকে গেছো তুমি। 72 হতভম্ব হয়ে যায় সে। কি সব আবল তাবল বকছেন মশাই, পাগলের মতো। বাবা, এখন আপনি দেখছি তুমি 89 ইচড় পাকা। আর আপনি 500 উজবুক। জোর গলাতেই সে জাহির করে, বললেই হলো 500। সাংখ্য দর্শন বোঝা অত সহজ না। 100-র উপরে সংখ্যাই নেই। আমি 97 অগ্নি শর্মা হই।
5 আঙ্গুল তুলে ওর 50 কান পাকড়ে ধরি। দেখি দেখি। বলে ওর 43 কান পাকড়ে 75 জোরে 85 আরামে মলতে শুরু করে দিই। ভাবতে থাকি মোট কান সংখ্যার বাকি 50কে রেহাই দেব না একই সঙ্গে বাগিয়ে ধরবো, কিংবা আমার মুক্ত 50 হাতে ওর 22 গালে 82 জোরালো একটা চড় কষিয়ে দেবো এক্ষুনি। ইত্যাকার বিবেচনা করছি, এমন সময় ও তীব্র চিৎকার শুরু করে দেয়, বাবা গো, দাদা, ও দাদা। ওর বাবা ছুটে আসেন টেলিগ্রামের মতো। ওর দাদাও আসে পাশের বাড়ির তাসের আড্ডা ফেলে, পাড়াপড়শিরাও। সকালের দেখা হওয়া সেই বন্ধুটিও এই মহেন্দ্রক্ষণে এসে জোটেন কোত্থেকে। 26 কান্নার আওয়াজে 53 গলার অস্পষ্টতা মিলিয়ে তারও স্বরে আওড়াতে থাকে রাজীব। আমি ঘুড়ি ওড়াচ্ছি, কোথাও কিছু ছিল না, কোনো বলা নেই কওয়া নেই। এই লোকটা হঠাৎ খেপে গিয়ে ধরে ধরে মারছে কেবল আমায়, আর অঙ্ক কষে কষে কি সব গালাগালি দিচ্ছে। শুনেই সবাই আস্তিন গুটাতে শুরু করে। আমার বন্ধু মহেন্দ্র এসে মাঝখানে পড়েন। করছেন কি? দেখছেন না ভদ্রলোকের হিস্টেরিয়া হয়েছে? হিস্টেরিয়া? আরে বাবা দেখছেন না, চোখ লাল আর গা কাঁপছে ওর। এ সবই তো হিস্টেরিয়ার লক্ষণ। চোখ লাল আমার 94 রাগে, কাঁপছেও সেই কারণেই। হিস্টেরিয়া না কচু, তবু ওদের 72 বোকামি আমাকে 92 অবাক করে দেয়। আমার বন্ধু অকস্মাৎ ডাক্তার হয়ে ওঠেন। জল, কেবল জলই হচ্ছে এ রোগের ওষুধ। মাথায় রক্ত উঠলেই মৃত্যু, রক্ষে নেই তাহলে আর। হিস্টেরিয়ার নামে ওদের বীর রস অচিরেই অপত্য স্নেহে পরিণত হয়। যে যার বাড়িতে ছুটে যায়, এক এক বালতি জল নিয়ে বেরিয়ে আসে ছুটতে ছুটতে। আসুন 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 আসুন। আমার মাথায় ঢালতে আরম্ভ করে দেয় সবাই মিলে। মাথায় ঢেলে দিন, জল ঢেলে দিন। বাধা দেবার আগেই বালতি খালি হয়েছে। কাপড় জামা ভিজে আমি 100ই। এ কি আপদ বলো দেখি, ভারী বিচ্ছিরি। আমি পালাবার চেষ্টা করি, কয়েকজন মিলে চেপে ধরে আমায়। আরো 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 বালতি খালি হতে থাকে। হাঙ্গামার কাকে বলে? ছেড়ে দিন। একে পৌষের 95 শীত, তার উপরে আবার 52 কনকনে ঠান্ডা জল, তার উপরে আবার এই দুর্যোগেই সাই সাই করে বইতে শুরু করেছে উত্তরে হাওয়া, 77 শীতল। কাহাতকার শোয়া যায়? এক ঝটকায় হাত পা ছাড়িয়ে নিয়ে বলি, তোমাদের এই 49 পাগলামি বরদাস্ত করা সম্ভব নয় আমার পক্ষে। এই বলে এক দৌড়ে যেই না আমি 65 দিতে যাচ্ছি, ওরা 77 ক্ষিপ্রতায় আমাকে পাকড়ে ফেলে। ফলে আমারই চাদর দিয়ে বাঁধে আমাকে ল্যাম্পপোস্টের সঙ্গে। 88 কষ্টবোধ হতে থাকে আমার। কষ্টের চূড়ান্ত যাকে বলে। এমনি সময়ে এক হোস পাইপওয়ালা রাস্তায় জল দিতে আসে। রাজীব তার হাত থেকে পাইপ হাতিয়ে আমাকেই লক্ষ্য করে। দেখি তার যাবতীয় রাগ জলাঞ্জলি দিয়ে কর্ণমর্দনের বেদনা ভুলে আমার পীড়নের সাধু প্রতিশোধ নিতে চায়। শিশু ভোলানাথ 1 নম্বর। ও কি হচ্ছে? চেঁচিয়ে উঠেছি আমি। ষাটের বাচ্চা শুনবে কেন সে? উন্মুখর জলের তোড় ছেড়ে দেয় সে আমার মুখের ওপর 56 পুলকে, অর্থাৎ পুলকের সেই ডিগ্রিতে যেখানে সে নিজে ছাপিয়ে উঠেছে এবং ছাপাতে চাইছে অপরকেও। বন্ধুবর উৎসাহে 69 হয়ে ওঠেন। এতক্ষণে ঠিক হয়েছে, এইবার ঠান্ডা হবে। জলের গোত্তা এসে ধাক্কা মারে নাকে, চোখে, মুখে, মাথায়, গায়ে, কোথায় না। কতক্ষণ আর এই বরফি জলের টাল সামলানো সম্ভব একজনের পক্ষে? ক্রমশই আমি কাহিল মেরে আসি। একেবারে ঠান্ডা হতে, অর্থাৎ ৫ পেতে বেশি দেরি নাই। বুঝতে পেরে আর বিলম্ব হয় না আমার।
এর পরের ইতিহাস অতি সংক্ষিপ্তই। জলযোগের পর অ্যাম্বুলেন্স যোগে আমাকে পাঠিয়ে দেয় হাসপাতালে। সেখানেই এখন আমি হিস্টেরিয়ার কবল থেকে বেঁচেছি, এখন ভুগছি খালি নিউমোনিয়ায়। অমন 55 জল চিকিৎসার পরিণাম তো একটা আছেই। অঙ্ক আর সাহিত্যের যোগাযোগে যে আবিষ্কারটা আমি করেছিলাম সেটা আর চালু করা গেল না এ বাজারে। আঙ্কিক সাহিত্যের 99 দশায় অর্থাৎ অন্তিম অবস্থায় তার সাহিত্য অঙ্কের জবনিকা পতন হলো। সাহিত্য প্লাস অঙ্ক, তার সঙ্গে যদি সামান্য একটা ছেলেকে যোগ দেওয়া যায়, তার ফল দাঁড়ায় প্রাণ বিয়োগ। ক্ষুদ্র বৃহৎ একই কি আর 100 কি, সব ব্যাপারেই ছেলেদের পাশ কাটিয়ে যাওয়াই নিরাপদ। চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান, ওয়ার্ডসওয়ার্থ বলেছিলেন। এই কথাগুলোর মানে আমি বুঝতে পারলাম এতদিনে, আমার হাড়ে হাড়ে। এর যথার্থ দামও এতদিনে আত্মসাৎ করতে পারলাম। অর্থাৎ ছেলেরা হচ্ছে মানুষের বাবা, আর বাবার সঙ্গে লাগতে গেলে কাবার হতে কতক্ষণ। আবিষ্কারের ক্রমপরিণতি খুব সুবিধের হলো না, সেজন্য দুঃখ নেই। কোনো দেশে কোনো কালেই হয় না, ইতিহাস পড়ে জানা গেছে। যাই হোক, এই সুযোগে সেই ভদ্রলোক, সেই মহেন্দ্রবাবু, মাহেন্দ্রক্ষণে যিনি অযাচিত এসে বন্ধুকৃত্য করেছিলেন, তাকে ধন্যবাদ দিয়ে রাখি। হিস্টেরিয়ার টাল সামলেছি, নিউমোনিয়ার ধাক্কা সামলাবো কিনা কে জানে। আগে থেকে দিয়ে রাখাই ভালো। 67 জলকষ্টের কথা আর মনে নেই, এখন 76 মন্বন্তর আমার সম্মুখে। সাবু বার্লি খালি পথ্য আমার এখন। নোটে গাছতলার গল্পে আজ শুনছিলেন শিবরাম চক্রবর্তীর গল্প অঙ্ক সাহিত্যের যোগফল। কেমন লাগলো আজকের গল্প অবশ্যই আমাদের জানান নিচের কমেন্ট বক্সে। ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং ইউটিউবের নতুন ফিচার ভিডিওটিকে হাইপ করতে ভুলবেন না। শেয়ার করে নিন আপনার গল্পপ্রেমী বন্ধুদের সঙ্গে। শ্রোতা বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য। খুব শিগগির ফিরে আসবো আরো মজার গল্প নিয়ে। খুব ভালো থাকুন, হাসতে থাকুন, শুনতে থাকুন নোটে গাছতলার গল্প, আপনার মজার ঠিকানা। আজকের মতো বিদায় বন্ধু, নমস্কার।